বন্ধুগণ, আপনাদের সবাইকে নমস্কার। আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস, এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে নাগরিকত্ব নিয়ে কয়েকটা কথা বলবো। আমি আগেই আপনাদের জানিয়েছিলাম ভিডিওর মাধ্যমে যে নাগরিকত্ব নিয়ে আমি পরপর 3-4টে পর্বে কিছু কথা বলবো। মূলত কিভাবে ভারতীয়রা নাগরিকত্ব প্রমাণ করবেন, এইটা নিয়েই আমার এই ভিডিওগুলো। আমি ইতিমধ্যে ভারতের ভূমিপুত্র যারা, পাকিস্তান বাংলাদেশ বাদ দিয়ে আজকের যে ভারত, সেই ভারতের যারা ভূমিপুত্র, তাদের নিয়ে আমি কিছু কথা বলেছি। সেটাকে আমি দুই ভাগে ভাগ করে বলেছি। ভূমিপুত্রদের মধ্যে মুসলমান এবং অমুসলমান, এই দুই ভাগে ভাগ করে আমি দুটো ভিডিও ইতিমধ্যে করেছি। এবং আমি ওই ভিডিওতে বলেছিলাম যে এই ব্যাপারে আরো 2-3টে ভিডিও আমি করব। সেটা হলো পূর্ববঙ্গ থেকে যারা ভারতে এসেছেন, এই সমস্ত মানুষ, সেই সমস্ত পরিবার নিয়ে। আসলে পূর্ববঙ্গ থেকে যে সমস্ত বাঙালি মানুষ ভারতবর্ষে এসেছেন, তাদের যে পরিবার, সেই পরিবারে দুই রকমের মানুষ বসবাস করেন। একটা অংশ যারা পূর্ববঙ্গ থেকে সরাসরি ভারতে এসেছেন, আর এক অংশ হলো এই সমস্ত উদ্বাস্তু পরিবারে যে সমস্ত ছেলে মেয়েরা ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছেন। আমাদের ভারতের নাগরিকত্ব আইন অনুসারে এইসব বিভিন্ন ক্যাটাগরির মানুষের নাগরিকত্ব সম্পর্কে আইন আলাদা, নিয়ম কানুন আলাদা, রুলস আলাদা। যে কারণে আমি এই সমস্যা বোঝবার জন্যে যে কিভাবে এই বিভিন্ন অংশের মানুষ তার নাগরিকত্ব প্রমাণ করবেন, আমি আলাদা আলাদা এই ভিডিওগুলো করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আজকে বহিরাগত যারা যারা পূর্ববঙ্গ থেকে, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতে এসেছেন, সেই সমস্ত মানুষ যারা সরাসরি এসেছেন, ভারতে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের কথা বলছি না। ওই পরিবারে যারা ভারতে জন্মগ্রহণ করেছেন, তাদের সম্পর্কে আমি এর পরের ভিডিওটাতে বলবো। আমি এখন বলছি যারা এসেছেন, যারা উদ্বাস্তু হয়ে এসেছেন, তিনি 1 দিন বয়সে আসুন, 1 মাস বয়সে আসুন, 5 বছর বয়সে আসুন, আর 50 বছর বয়সে আসুন, সবার জন্য নিয়ম কিন্তু এক। অর্থাৎ জন্ম যাদের বিদেশের মাটিতে, ভারতের বাইরে যার জন্ম হয়েছে, তার জন্যে নিয়মটা 1 মাস থেকে যত বেশি বয়স হোক না কেন, 1 দিন থেকে যত বেশি বয়স হোক না কেন, সবার জন্য নিয়ম এক। এবং তাদের নাগরিকত্বের ব্যাপারটা কিন্তু খুব সোজা। সোজা মানে আইনটা খুব সোজা, কাজটা কঠিন সেটা আলাদা, আইনটা খুব সোজা। সে আইনটা হলো 1948 সালের 1 জুলাইয়ের পরে যারা পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ থেকে এসেছেন, তাদের ভারতবর্ষের নাগরিকত্ব পেতে হলে একটা মাত্র উপায় আছে। তিনি নির্দিষ্ট ফর্মে নির্দিষ্ট শর্তাবলী পূরণ করে ভারত সরকারের কাছে আবেদন করবেন। সেই আবেদন যদি মঞ্জুর হয়,
তাহলে তিনি ভারতবর্ষের নাগরিক। এই আবেদন নামঞ্জুরও হতে পারে। সব শর্ত পূরণ করতে না পারলে বা সেই মানুষটি সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে, ভারত সরকার যদি মনে করে যে তাকে আমরা নাগরিকত্ব দেব না, তাহলে তারা যে কারুর আবেদন নামঞ্জুর করতে পারে। এবং এই আবেদন যদি নামঞ্জুর হয়ে যায়, বাতিল হয়ে যায়, সরকার যদি বাতিল করে দেয়, তাহলে তিনি কিন্তু আইন আদালত করতে পারবেন না। ওই যে ডিসিশন হয়েছে ওইটাই ফাইনাল। এইটা হচ্ছে ভারতবর্ষের নাগরিকত্ব সম্পর্কে আইন। তাহলে এইবার সিদ্ধান্ত নিতে হবে, যারা পূর্ব বাংলা, আমি পূর্ব বাংলা বলছি, পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ, পূর্ব বাংলা থেকে এসেছেন, এটা নিয়ে আপনারা ভুল বুঝবেন না, আমি বাঙালিদের কথা বলছি। একই নিয়ম পশ্চিম পাকিস্তান থেকে যারা এসেছেন তাদের ক্ষেত্রেও। তো যারা বাঙালি পূর্ববঙ্গ থেকে এসেছেন, তারা অনেকে মনে করেন যে আমি সেটেলমেন্ট পেয়েছি, আমি এখানে এসে ভোটার কার্ড করেছি, আধার কার্ড করেছি, আমি এখানে লাইসেন্স করেছি, চাকরি বাকরি পেয়েছি, এখানে পড়াশোনা করে এখানকার সার্টিফিকেট আছে আমার, ইত্যাদি ইত্যাদি নানান রকমের বিষয় আছে। সেটা দিয়ে তিনি মনে করেন যে তিনি ভারতবর্ষের নাগরিক। কিন্তু আইন বলছে, জন্ম যদি ভারতবর্ষের বাইরে হয়, তাহলে তার নাগরিকত্ব অর্জনের একমাত্র উপায় হলো আবেদন করে নাগরিকত্ব অর্জন করা। এই নাগরিকত্ব অর্জন করার ক্ষেত্রে দুটো তিনটে পথ আছে, বাই রেজিস্ট্রেশন, বাই ন্যাশনালাইজেশন। মূলত এই দুটোই এই সমস্ত মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। এই যে বাই রেজিস্ট্রেশন এবং বাই ন্যাশনালাইজেশন দুটোই কিন্তু আবেদন করে, আবেদন করবার সময় কিছু শর্ত, তার মধ্যে কিছু পার্থক্য আছে, আর কিছুই নয়। এই আবেদন করে নাগরিকত্ব যারা পাননি, তিনি 50 সালে আসুন আর 25 সালে আসুন, তারা কিন্তু ভারতবর্ষে বেনাগরিক। এই ব্যাপারটা একদম পরিষ্কার করে বুঝে নিন। এখন প্রশ্ন হলো যে K-19 আপনি আবেদন করে নাগরিকত্ব নেবেন কিনা। আপনারা জানেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি এই গত সপ্তাহেই না এই সপ্তাহতেই উনি কলকাতায় এসেছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে আপনারা আবেদন করুন, আমি মানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমি নাগরিকত্ব দিয়ে দেব। এখন এইটা আমাদের মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়ে গেছে যে সত্যি কি আবেদন করলেই নাগরিকত্ব পাওয়া যাবে। প্রথম হচ্ছে এই আবেদন কিন্তু করবেন যারা বাইরে থেকে এসেছেন। যিনি ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছেন তিনি কিন্তু এই আবেদন করার অধিকারী নন। যার ভারতে জন্ম হয়েছে তিনি ভারতের জন্মসূত্রে নাগরিকত্ব আইনে নাগরিক হন বা না হন, মানে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কিছু কন্ডিশন হয়েছে এখন। সেই জন্য অনেকে যদি ভাবেন যে আমি তো ওইভাবে আবার বার্থ সার্টিফিকেট নেই বা যে নিয়ম কানুন আছে তাতে আমার জন্মসূত্রে নাগরিকত্ব প্রমাণ করা মুশকিল, ফলে আমি কাতে আবেদন করি, এইটা কিন্তু আইনসঙ্গত নয়। K-19টা হলো যারা বাইরে থেকে এসেছেন, 3টে দেশ থেকে যারা এসেছেন, তাও বেআইনি ভাবে এসেছেন, এইটা তাদের জন্য। বেআইনি ভাবে যারা ভারতে এসেছেন 3টে দেশ থেকে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ, এই 6টা সম্প্রদায়ের জন্য K-19। এইটা পরিষ্কার বোঝা দরকার যারা বেআইনি ভাবে এসেছেন তাদের ক্ষেত্রে। ফলে যার জন্ম এ দেশে তিনি K-19 আবেদন করলে
সেটা কিন্তু আইনসঙ্গত নয়। কারণ ওই আবেদনে একটা কলাম আছে যে আপনার প্লেস অফ বার্থ, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেইটা আপনাকে লিখতে হবে। তো সেটা যদি আপনি যশোর খুলনায় জন্মগ্রহণ করেন থাকে তাই লিখবেন, কিন্তু আপনি যদি নদিয়াতে জন্মগ্রহণ করে থাকেন, আপনি যদি 24 পরগনায় জন্মগ্রহণ করে থাকেন, কলকাতা বর্তমানে জন্মগ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি লেখেন আপনার জন্ম খুলনা, তাহলে কিন্তু এটা আইনত অপরাধ। ফলে এইটা করা উচিত নয়। ফলে আবেদন যারা করবেন তারা বাইরে থেকে যারা এসেছেন, এখন মোদি অথবা সাহা মানে স্বরাষ্ট্রমন্ত্রী যাই বলুন, আবেদন করলেই নাগরিকত্ব ব্যাপারটা এরকম নয়। এমন হতে পারে যে অমিত শাহর এরকম একটা ধারণা আছে, তারা ওই যে আবেদন করার কতগুলো শর্ত দিয়েছে, আচ্ছা বাইরে থেকে আসলেই শুধু হবে না, তার মধ্যে K-19 আরেকটা শর্ত আমি ভুলে গেলাম, সেটা হচ্ছে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যদি এসে থাকেন, 3টে দেশ থেকে এসে থাকেন, যদি 6টা ধর্মীয় সম্প্রদায়ের যদি হয়ে থাকেন, জন্ম যদি ভারতের বাইরে হয় এবং 2014 সালের আগে যদি এসে থাকেন, তাহলে কাতে আবেদন করা যাবে। এখন কাতে আবেদন করলে আপনি নাগরিকত্ব পাবেন, অমিত শাহ যেমন বলছেন, এইটা আমার ধারণা এইটা উনি ঠিক বলেননি, বা বিজেপির যে সমস্ত লোকজন বলছেন আপনাদের আবেদন করতে, তারাও ঠিক বলছেন না। আপনারা জানেন রুলস বেরিয়েছে, তাতে 9টা ডকুমেন্ট উল্লেখ করে বলেছে আপনি যে পূর্ববঙ্গে, পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে জন্মেছেন, সে দেশের নাগরিক ছিলেন, তার একটা প্রমাণপত্র লাগবে। সেই প্রমাণটা হলো ওই 9টা প্রমাণপত্র বলেছে তার যে কোনো একটা, সেটা না হলে কিন্তু আপনি আবেদন করলে সেইটাকে মঞ্জুর করার কোনো উপায় সরকারের নেই। এইটা তো অমিত শাহ করবেন না, করবেন সেই দপ্তরের অফিসাররা, সে অফিসাররা এটা কোনোভাবেই করবেন না। আরেকটা হলো প্রমাণ করতে হবে যদি কাগজ থাকে 2014 সালের আগে এসেছেন, তার জন্য যে 20টা ডকুমেন্ট বলে দিয়েছে রুলসে, ওই যে রুলস যেটা K-19 তাহলে 20টার অন্তত একটা আপনাকে দিতে হবে। তা না হলে কিন্তু আবেদন করলেই হয়ে যাবে, যেমন ভাবে অমিত শাহ বলছেন এটা ঠিক বলছেন না। এরপরেও আরো 2-একটা এফিডেভিট লাগবে, আপনি যে হিন্দু অথবা বৌদ্ধ বা খ্রিস্টান, তার জন্য একটা সার্টিফিকেট নিতে হবে, কার কাছ থেকে নিলে হবে সেটাও একটা উপযুক্ত কর্তৃপক্ষের কথা রুলসে বলে দিয়েছে। এই সবগুলো যিনি ঠিক ঠিক জোগাড় করে আবেদন করতে পারবেন, তার আবেদন মঞ্জুর হলেও হতে পারে, না হলেও মানে না মঞ্জুরও হতে পারে, করলেই পাবেন এরকম ব্যাপারটা না। ফলে এইটা আপনি দেখুন, সেটা তো প্রত্যেকে বুঝবেন কার কি কাগজপত্র আছে। কিন্তু এই ক্ষেত্রে আমি আপনাদের একটা ব্যাপারে সতর্ক হতে বলবো, এবং এইটা খুব ইম্পর্ট্যান্ট। দেখুন, আমরা এর আগে ওই লোকসভা ইলেকশনের আগে 27 জনকে নাগরিকত্ব দিয়েছিল। আপনারা তাদের ছবি দেখেছেন কাগজে, টিভিতে, তাদের বক্তব্য শুনেছেন, সেটা থেকে আপনারা জেনেছেন, হয়তো অতটা হিসেব করেননি, তাদের একটা হিসেব করার জন্য বলছি। নদিয়ায় কিন্তু 1 জন পেয়েছিলেন এবং তার পরিবারে আরো 3-4 জন আবেদন করেছিলেন, তারা কিন্তু পাননি, তার স্ত্রীও পাননি। আমাদের এই ঠাকুরনগরে আবেদন করেছিলেন, সেই ভদ্রমহিলা পেয়েছেন, কিন্তু তার স্বামী পাননি, তার ছেলে মেয়েরা পাননি। ফলে আবেদন করার সময় এইটা খুব গুরুত্বপূর্ণ, কারণ পরিবারে 5 জন 7 জন 10 জন মানুষ আছেন। এই 5 জন 7 জন 10 জন মানুষের মধ্যে যদি 1 জন নাগরিকত্ব পান, মানে 1 জনের কাগজপত্র ঠিক আছে, তিনি নাগরিকত্ব আমি ধরে নিলাম পেয়ে গেলেন, অন্য কেউ পেলেন না, এইটা কিন্তু একটা খুব বড় সর্বনাশ আগামী দিনে হতে পারে। আমি হবে বলছি না,
কারণ গভর্নমেন্ট কোন সময় কি পদক্ষেপ নেবে সেগুলো তো আমার জানা নেই, কিন্তু এইটা খুব বড় বিপর্যয় এক একটা পরিবারের ক্ষেত্রে হতে পারে। আমি একেবারে এটা আন্দাজে বলছি তা না, মানে এরকম হাত দেখে বলছি তা নয়। আপনি আসামের ক্ষেত্রে দেখুন, এটা খয়রুল বলে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, মুসলমান, তাকে ভারতীয় নাগরিক নন বলে তাকে পুশব্যাক করেছে, তার পরিবারের আর কাউকে কিন্তু করেনি। শেষ পর্যন্ত যদিও বাংলাদেশ নেয়নি, গভর্নমেন্ট ফেরত নিতে বাধ্য হয়েছে, সেটা আলাদা কথা। সে কিন্তু ভারতে বাস করতে পারলেন না, বাংলাদেশে চলে গেলেন, পরিবারের কর্তা তিনি, আর সবাই এখানে থেকে গেলেন। আপনি বিপদটা বুঝে নিন। আপনার কোনো ছেলের হলো, আরেক ছেলের হলো না, স্বামীর হলো, স্ত্রীর হলো না, শাশুড়ির হলো, শ্বশুরের হলো না, এইটা কিন্তু একটা বড় বিপর্যয় হবে। ফলে যেভাবে অমিত শাহ বলে দিচ্ছেন বা আমাদের অসীম সরকার বলে দিচ্ছেন বা আমাদের শান্তনু বলে দিচ্ছেন, এইরকম ভাবে কিন্তু আপনি অন্তত ভাববেন না বিষয়টা অত সরল নয়। আসলে তারা রাজনৈতিক স্বার্থে তারা এরকম কথা বলছেন। রাজনৈতিক স্বার্থে মানে আমার যেটা ধারণা সেটা হলো অনেক ঢাকঢোল পিটিয়ে কার-19 হয়েছে। 10 বছর 11 বছর ধরে বলছে আমরা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেব, এবং করতে করতে যে কার-19টা তারা করলেন তাতে দেখা গেল যে মানুষ নাগরিকত্ব পাচ্ছে না, আবেদন করতেই সাহস পাচ্ছেন না। ফলে এইটা একটা বিজেপির জন্য একটা বড় রাজনৈতিক সংকট পশ্চিমবঙ্গের জন্য হয়ে গেছে, পশ্চিমবঙ্গের জন্য একটা রাজনৈতিক সংকট হয়ে গেছে। এবং এই অবস্থায় যদি আগামী 26 সালে নির্বাচন হয় তাহলে বিজেপির পক্ষে একটা বড় সেটব্যাক হয়ে যেতে পারে, একটা বড় রাজনৈতিক, মানে ভোটের কথা বলছি, ভোটে বড় ক্ষতি হয়ে যেতে পারে, যে কারণে তারা যে কোনো রকমে কিছু মানুষকে আবেদন করিয়ে আবার তার মধ্যে থেকে হয়তো 2-4 জনকে দিয়ে ওই প্রচারটা ওরা নিয়ে যেতে চাইবে। যে কারণে তারা এই কথাগুলো বলছে, তারা কিন্তু উদ্বাস্তু মানুষের পরিবারের ভালো মন্দ নিয়ে বিচার করছেন না, তারা তাদের রাজনৈতিক স্বার্থের কথা হয়তো ভাবছেন। ফলে এইটা আপনি একটু মাথায় রাখবেন। দেখুন, বলছে যারা মমতা বন্দ্যোপাধ্যায় নোটিশ দিয়েছে তিনি আবেদন করে ওই যে রিসিপ্টটা পাবেন, রিসিপ্টটা নিয়ে বসে থাকুন। এই যে কথাটা বলছে, আপনি আবেদন করলেন, কাগজপত্রটাই রিসিপ্টটা আপনার থাকলো, আপনি নিশ্চিত জানবেন অন্তত রুলস আইন কানুন যা বলে তার ভিত্তিতে আমরা বলছি আপনার নাগরিকত্ব কাগজপত্র না থাকলে হবে না। অথচ সব কাগজপত্র আপনার নেই, আপনি দরখাস্ত করে দিলেন, পরিবারের সবাই নেই, আপনারা 1-2 জন যার আছে সেটা করে দিলেন। পরিবারের সবাই না থাকার অনেক কারণ আছে, কারণ স্বামী একটা ধারা থেকে এসেছেন, স্ত্রী এসছেন আর একটা ধারা থেকে, ফলে কাগজপত্র কিন্তু দুইজনের আলাদা আলাদা রকম হবে। আবার ছেলে মেয়েদের সমস্যাটাও অন্যরকম, কারণ এই নাগরিকত্ব কিন্তু ইন্ডিভিজুয়াল নাগরিকত্ব, পারিবারিক নাগরিকত্ব নয়। নাগরিকত্ব হলো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বিষয়। মানে একজনের 5টা সন্তান হলে 5টা সন্তান পৃথিবীর 5টা দেশের নাগরিক হতে পারেন, স্বামী এক দেশের নাগরিক হতে পারেন, স্ত্রী আরেক দেশের নাগরিক হতে পারেন। এইটা এরকম নয় যে এক পরিবার হলেই একজনের হলে সবাই হয়ে যাবে, এরকম ব্যাপারটা নয়। ফলে এই সমস্যাগুলো কিন্তু সেখানে থাকছে। ফলে ওই যে বলছেন যে আবেদন করে দিন, দিয়ে রিসিপ্টটা রেখে দিন, এইটাতে আলটিমেটলি যখন নামঞ্জুর হয়ে যাবে তখন কিন্তু একটা বড় রকমের বিপর্যয় হয়ে যাবে, এবং কাগজপত্র না থাকলে নামঞ্জুরই হবে। এইটা ধরে নিয়ে আপনি এখন যে এটা নামঞ্জুর হবে, যদি হয়ে যায়, মানে অনেক সময় অফিসারের পরে নির্ভর করে, অনেক সময় রাজনৈতিক কারণে চোখ বন্ধ করে কয়েকজনকে দিয়ে দিল, এরকম যদি হয় সেটা তো অন্য প্রশ্ন, কিন্তু ওইটাতে যাবেন না, ওই চান্সটা নেবেন না। সবসময় যুক্তিতে বিপদটা যে হতে পারে এটা মাথায় রেখে আপনি সিদ্ধান্ত নেবেন। ধরুন একটা গ্যারান্টি যদি বলেন, সেফগার্ড যদি বলেন,
সেফগার্ড মানে একটা আপনাকে সুরক্ষা, আপনাকে একটা সুরক্ষা এই K-19 দিয়েছে। এটা মিথ্যে কথা নয়, মানে বিজেপি করেছে বলে যেটুকু ভালো সেটুকু বলবো না এরকম নয়। K-19 একটা সুরক্ষা দিয়েছে। সেই সুরক্ষা হলো যদি কেউ আবেদন করেন, সেই আবেদন যতদিন পর্যন্ত মঞ্জুর অথবা না মঞ্জুর হচ্ছে ততদিন অবধি আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় বহাল থাকবে। আপনার যা যা অধিকার আপনি ভারতে পান সেই অধিকারগুলো পেতে থাকবেন। কতদিন? যে কদিন আপনার আবেদনের ফয়সালা না হয়। মঞ্জুর হলে মিটে গেল, মঞ্জুর হলে আপনি যবে থেকে ভারতে এসেছেন তবে থেকে আপনি নাগরিক। আর না মঞ্জুর হলে আপনার কপালে শনি ভর করলো। এই জন্যে কাগজপত্র না হলে কেউ নাগরিকত্বের আবেদনে যাবেন না। পরিবারের সবার যদি কাগজপত্র জোগাড় যদি না করতে পারেন তাহলে আবেদনে যাবেন না, বিপদ হতে পারে। মানে আমি এটা বলছি মানে আপনারা এটা ভাববেন না যে মানে মানুষ বিজেপি উৎসাহিত করছে আমি নিরুৎসাহিত করবার জন্য বলছি, তা না। আমি আপনাকে অবস্থাটা বুঝিয়ে বলছি, সিদ্ধান্ত তো আপনি নেবেন। তো তাহলে কি হয়, এই যে সুরক্ষাটা আছে তাতে হয়ে যায় যে আপনি চাকরি যদি করেন, চাকরি পেতে থাকেন, মানে এই চাকরিতে কোনো ডিস্টার্ব হবে না। হতে পারে আপনি ভোটার কার্ড পেয়েছেন, এইটা থাকবে, আপনি ভোট দিতে পারবেন। পাসপোর্ট পেয়েছেন, পাসপোর্টটা বহাল থাকবে। এইটাই কিন্তু হয়, মানে এই সুরক্ষা যেটা আছে তার মানে এইটা হয়। কিন্তু এইখানেও কিছু ডিসপুট আছে। মানে এই বিষয়টা যদি কোর্ট কাছারি পর্যন্ত যায়, সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়, তাহলে এই আইন নিয়ে তো সুপ্রিম কোর্টে কেস হয়েছে। গোটা আইন যদি বাতিল নাও হয়, আইনের কিছু কিছু ধারা নিয়েও তো কথা হবে। তাতে আমি এখন যে আলোচনা করব এই ধারাটা কিন্তু বাতিল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেটা হলো এই আমাদের সংবিধানের 326 ধারা বলেছে ভারতবর্ষের নাগরিক এবং 18 বছর বয়স যার হয়েছে, যিনি পাগল নন, এইরকম মানুষ ভারতবর্ষে ভোটার হতে পারবে। কি কি শর্ত বলেছে? সংবিধান, কিন্তু এটা আইন নয়। সংবিধান আইনের ঊর্ধ্বে। সংবিধান অনুযায়ী আইন তৈরি হয়। সংবিধান গণপরিষদে তৈরি হয়েছিল, তার উপর নির্ভর করে তার সাথে সামঞ্জস্য রেখে ভারতের পার্লামেন্ট আইন করতে পারে। সংবিধানের সাথে যদি অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে পার্লামেন্ট আইন তৈরি করলেও কিন্তু সেটা বাতিল হয়ে যেতে পারে, বাতিল হয়ে গেছে, এরকম কিন্তু দৃষ্টান্ত আছে। আমি এই জন্যই কথাটা বলছি। ফলে সর্বোচ্চ হলো সংবিধান। সেই সংবিধানের 326 ধারাতে বলেছে যে কেউ যদি, তিনটে শর্ত বলেছে, ভারতের নাগরিক হতে হবে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে 18 বছর বয়স হতে হবে, এটা 2 নম্বর, 3 নম্বর হতে হবে যিনি অপ্রকৃতিস্থ নন, পাগল এরকম কেউ নন, তাহলেই তিনি ভারতবর্ষে ভোটার হতে পারবেন, ভোটার কার্ড পাবেন। এইটা হচ্ছে সংবিধান বলেছে। আবার K-19 কি বলেছে? K-19 বলেছে যে যা যা অধিকার আপনি পান সেটাই বহাল থাকবে। মানে আপনি যদি কোনো উপায়ে ভোটার কার্ড পেয়ে থাকেন, পার্টির দাদাদের ধরে হোক, পয়সা দিয়ে হোক, যে কোনো রকমে হোক, ভোটার কার্ড যদি পেয়ে থাকেন তাহলে K-19 বলছে আপনার ভোটারের অধিকার বহাল থাকবে, তাই তো? আবার সংবিধান বলছে যে নাগরিক না হলে ভোটার হতে পারবে না। ফলে আপনি যখন আবেদন করবেন, ভোটার কার্ড আছে, আবেদন যখন করবেন তখন তো নিশ্চিত করে লিখিতভাবে বলছেন আপনি বাংলাদেশের লোক, বাংলাদেশের নাগরিক, ভারতের নাগরিকত্ব চাইছেন বলে আবেদন করলেন। তাহলে যখন আপনি লিখিতভাবে আপনি বাংলাদেশী বলে লিখে দিলেন
আবেদনপত্রে লিখে দিলেন আপনি বাংলাদেশি, সেই সময় সংবিধানের 326 ধারা অনুযায়ী কিন্তু আপনি আর ভারতের নাগরিক থাকতে, মানে ভারতের ভোটার থাকতে পারেন না, কারণ আপনি তো নাগরিক নন, নিজেই বলছেন। আর 326 ধারা বলছে সংবিধানের একমাত্র নাগরিক হলেই ভোটার হতে পারে। ফলে এইটা যদি কোর্টে চ্যালেঞ্জ হয়, আমার ধারণা K-19 এর এই ধারাটা বাতিল হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু বহিরাগত যারা K-19 আবেদন করবেন তাদের মাথায় রাখতে হবে। আমি এই প্রসঙ্গে আরো একটা কথা আপনাদের বলি, যেটা এখন থেকে 4-5 মাস আগে গুয়াহাটি হাইকোর্ট একটা রায় দিয়েছে। গুয়াহাটি হাইকোর্ট রায় দিয়েছে যে কোনোভাবে ভুলভাবে হলেও কেউ যদি ভোটার হয়ে গিয়ে থাকেন, তিনি যদি পাসপোর্ট পেয়ে থাকেন, তিনি যদি আধার কার্ড পেয়ে থাকেন, তিনি যদি প্যান কার্ড পেয়ে থাকেন, তিনি যদি রেশন কার্ড পেয়ে থাকেন, তাহলে যখন প্রমাণ হবে তিনি ভারতীয় নন, তখন তার প্যান কার্ডটা থাকতে পারে বহাল, তার আধার কার্ডটা বহাল থাকতে পারে, কিন্তু কোনোভাবেই তার পাসপোর্ট এবং ভোটার তালিকায় নাম থাকবে না। এইটা গুয়াহাটি হাইকোর্ট 5-6 মাস আগে একটা রায় দিয়েছে। ফলে এই গোটা ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। শুধু ওই যে বললেন অমিত শাহ বা শান্তনু বা অসীম সরকার আর আপনি করে দেবেন, এইটা কিন্তু করবেন না। এই বিষয়গুলো আপনাকে আমি মাথায় রাখার জন্য বলছি। এখন কথা হলো, আপনি যদি আবেদন না করেন তাহলে কি হবে? অনেকে আমাকে জানতে চেয়েছেন যে আবেদন করার কি কোনো সময়সীমা ঠিক হয়ে গেছে, যে এই তারিখের মধ্যে আবেদন না করলে আর হবে না? আমি যতদূর জানি বা ওই রুলস যেটা বেরিয়েছে তাতে এরকম কোনো কথা নেই যে কাউকে এই তারিখের মধ্যে, এই সালের মধ্যে আবেদন করতে হবে, না হলে তিনি আর এই সুযোগ পাবেন না। এইটা খোলা আছে, আপনি আজকেও করতে পারেন, আজকে নাও করতে পারেন, পরেও করতে পারেন, যদি আপনি আস্তে আস্তে কাগজপত্র জোগাড় করতে পারেন বা অপেক্ষা করলেন যে এই গভর্নমেন্ট আছে, নতুন গভর্নমেন্ট এসে আইন কানুন পরিবর্তন হয় কিনা, অসুবিধা তো কিছু আছে না, যেমন আছি তেমনি তো আছেই, এইসব সুযোগগুলো আপনার নেওয়ার সুবিধা আছে। আরেকটা বিষয় হচ্ছে, ধরুন আপনার ছেলেমেয়েরা চাকরি করে, আপনি যেন কোনো প্রকারে আবেদন করে দিলেন, সেটা না মঞ্জুর হয়ে গেল, আমি খারাপটা বলছি, মঞ্জুর হয়ে গেল তো সমস্যা মিটে গেল। ধরুন না মঞ্জুর হয়ে গেল, খারাপটা আগে ভেবে নিন, না মঞ্জুর হয়ে গেল, এইটা যখনই হবে আপনার ছেলে মেয়ে যারা চাকরি করে তারাও কিন্তু বিপদে পড়ে যাবে। আপনি এই অবস্থায় থাকলে তাদের নিয়ে আলোচনা হচ্ছে না, কিন্তু এটা করে যদি না মঞ্জুর হয়ে যায় নিশ্চিতভাবে আপনি সমস্যায় পড়ে যাবেন। ফলে এই সব বিষয়গুলো ভাবতে হবে। ফলে ওই যে রিসিপ্ট নিয়ে বসে থাকুন, এইটা কিন্তু একদমই ঠিক না। এইবার আর একটা বিষয় আপনাকে আমি বলি, দেখুন আমরা যারা উদ্বাস্তু হয়ে এসেছি, আপনি আমাদের জীবনের যে অভিশাপ, মানে এইটা আমরা এমন একটা অবস্থায় গেছি, আমরা যদি ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে ইচ্ছে আমাদের ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো আমি বাস করব, কোনো অন্যায় কোনো অনিয়ম আমি করব না, এইটা ভাবলে আমাদের পক্ষে কিন্তু ভারতবর্ষে অন্তত নাগরিকত্বের প্রশ্নে আমাদের টিকে থাকা খুব মুশকিল। ফলে অস্তিত্বের জন্যে, পরিবারের অস্তিত্বের জন্যে, মানে পরিবার পুরুষানুক্রমে একটা বিপর্যয়ের হাত থেকে মোকাবেলা করার জন্যে আমাদের যদি ওই অশ্বত্থামা হত ইতি গজ, ওই একটু আস্তে আস্তে যদি বলতে হয়, এটা করা ছাড়া কিন্তু কোনো পথ নেই। মানে একটু এদিক ওদিক করে যদি দেখেন, ওই যে বলে না চুরি বিদ্যা খুব ভালো বিদ্যা যদি ধরা না পড়েন, কথা বলে তো, কিন্তু আমাদের মনে হচ্ছে যে এই প্রবাদগুলো আমাদের এখন অনুশীলন বা কাজে লাগাবার একটা সময় এসেছে। সেটা হলো এই
যে এই 2003 সালে, এই 2023 সালে, মানে এই যে 1.5 বছর পরে 2 বছর হয়েছে, একটা আইন হয়েছে। আইনের নামটা হলো, মনে আছে? আইনের নামটা হলো দি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। দি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2023। এইটাতে একটা কথা বলেছে, নিশ্চয়ই কথাটা আগে থাকতে ছিল, যেটা যে কোনো কারণেই হোক আসেনি বলে আমরা অনেকেই জানতাম না, ভাষা জানতাম, এখন নিশ্চিত করে জেনেছি বলে আপনাদের কথাটা বলতে পারছি। সেটা হলো এই, যাদের জন্মের সার্টিফিকেট নেই, আমি এটা ভূমিপুত্রদের ক্ষেত্রে কথাটা বলেছি, যাদের জন্মের ক্ষেত্রে জন্ম সার্টিফিকেট নেই, অনেক আগে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্য কিছু বিকল্প কাগজপত্রের কথা গভর্নমেন্ট আইন, রুলস, নোটিফিকেশনে বলেছে। গভর্নমেন্ট সেটা মানবে, এইটা বলেছে। এখন ধরুন কেউ একজন ওখান থেকে এসেছেন 60-এর দশকে, 70-এর দশকে, এরকম এসেছেন, তো তার এসেছেন ওখান থেকে। এখন আসলে তো আবেদন করে নাগরিকত্ব নিতে হতো, হচ্ছে না কোনো কারণে, কাগজপত্র যা যা বললাম হচ্ছে না। সেক্ষেত্রে তিনি যদি বলেন যে আমার জন্ম ভারতে, তিনি খুলনা যশোরে জন্মগ্রহণ করেছেন না বলে তিনি যদি বলেন আমার জন্ম ভারতে, 24 পরগনা, বর্ধমান, নদিয়ায়, এইটা তিনি যদি বলেন, তাহলে তাকে কিছু ওই জন্মের সার্টিফিকেটের কিছু বিকল্প কাগজপত্র লাগবে। গোটা দশেক বিকল্প কাগজের কথা বলেছে। এই কাগজপত্রগুলো ধরুন পোস্ট অফিসের কোন একটা অ্যাকাউন্ট, ব্যাংকের কোন একটা অ্যাকাউন্ট, কোন একটা ট্রেড লাইসেন্স, প্যান কার্ড, জমির দলিল, এরকম 10টা, এই ভোটার কার্ডের কথাও বলেছে, যেখানে ওই সমস্ত কন্ট্রাডিকশন গুলো আছে, কিন্তু এটাও বলছে এইটা যদি আপনার থাকে, তাহলে জন্মের সার্টিফিকেট না থাকলেও আপনি বলে দিতে পারেন আমি ভারতে জন্মগ্রহণ করেছি, উত্তর 24 পরগনা নদিয়ায় জন্মগ্রহণ করেছি। এটা কিন্তু ঠিক বলছেন না, আমি ওইটা বলছি হত ইতি গজের কথা বলছি। আপনি এটা বলে যদি এই বিকল্প জন্ম সার্টিফিকেটের বিকল্প এই কাগজগুলো যদি থাকে, তাহলে আপনি K-19 আবেদন না করে আপনি ওই দাবি করতে পারেন যে আপনি এখানকার ভূমিপুত্র, যদি ওই অল্টারনেটিভ ডকুমেন্ট গুলো থাকে। এখন যারা এটা চাইবেন, এরকম করতে চাইবেন, তাদের আমি বলে দেবো কি কি ডকুমেন্ট গুলো আছে। আমি বলে দেবো মানে আমি আইনের খোঁজটা বলে দেবো, এই জায়গায় আপনারা দেখে নিন, যদি আপনারা এইটুকু ঝুঁকি নেন। কারণ এই ঝুঁকি একটু না নেওয়া ছাড়া কোনো পথ নেই। K-19 ঝুঁকিটা অনেক বেশি, এইটাতে আমার ধারণা ঝুঁকি কম। ফলে এরকম একটা সুযোগ কিন্তু আছে, এবং সেইটা নিয়ে যারা বুঝতে চান তারা আরো একটু বিস্তারিত আমরা কথা বলতে পারি। আমি এই বলতে গিয়েও সবটা খুব পরিষ্কার করে দিতে পারছি হয়তো তা নয়। আমার সাথে যদি আপনার টেলিফোনে কথা হয়, আপনি আপনার সমস্যা বললেন, আমি বললাম, বা আপনি যদি কমেন্টে লেখেন, কিন্তু কমেন্টটা আমি ভাবছি আর পড়বো না, কারণ কমেন্ট তারাই করছেন যারা মানে গালাগালি করার জন্য কমেন্ট করছেন। যারা সত্যিকারের প্রয়োজন ব্যাপারটা ব্যাখ্যা চান, তারা লিখছেন না। তারা লিখলে সেখানে বরং বলে দিলে আপনারা আপনাদের সুবিধাগুলো, সমস্যাগুলো কি করে ওভারকাম করবেন, এটা বোঝার অনেক সমস্যা হতো। ফলে আমার ধারণা যে প্রথম চেষ্টা করুন এই বিকল্প কাগজপত্র, স্কুল সার্টিফিকেট হলে হবে, ওই যে বিকল্পের মধ্যে স্কুল সার্টিফিকেট হলে হবে, এইসব কাগজগুলো বোধহয় জোগাড় করা অনেক বেশি সহজ হবে, ওই K-19 ওই ধান্দাতে না গিয়ে। আজকে এই ভিডিওটাতে আমি এইটা বললাম। এইবার দেখবেন আরো জটিলতা হলো, এই উদ্বাস্তু পরিবারে যারা এখানে জন্মগ্রহণ করেছেন, মানে ইয়াং জেনারেশন, তাদের সমস্যাটা আরো বেশি।
আমি সেটা এর পরের ভিডিওটাতে সেইটা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাদের নানান দিক দিয়ে সমস্যা আছে, সেই সমস্যাগুলো কি করে নিরসন করা যায়, কোথায় কোথায় সমস্যা হতে পারে, কি তার সমাধান আছে কি নেই, এইগুলো নিয়ে আমি এর পরের ভিডিওটাতে আলোচনা করব। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।